This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে নজর রাখবো দেশের গুরুত্বপূর্ণ 9টি খবরে। চিন্ময়কৃষ্ণ প্রভু গ্রেপ্তারিতে কড়া বার্তা ভারতের, প্রমাণ হলো বাংলাদেশের সনাতনীরা অত্যাচারিত। কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হওয়ায় মামলা জামিনের আর্জি খারিজ। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতে ইউনূস সরকারের আবেদন ভারত সরকারের। সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে অভিবাদন না জানানোর অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা বিজেপির। জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলে উপেক্ষা, অহংকারী মনোভাব অভিযোগ অমিত মালভিয়ার। মিথ্যাচার চলছে পাল্টা কংগ্রেস। রাহুল গান্ধী নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক, কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট। রাহুল গান্ধী কি ব্রিটেনেরও নাগরিক? এই অভিযোগে মামলা বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর। মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর। ব্যালট পেপারে ভোট নয়, ইভিএমে আস্থা সুপ্রিম কোর্টের। নির্বাচনে হারলে ইভিএমে কারচুপির অভিযোগ করেন, আর জিতলেই সব ঠিক। রায়দানে উল্লেখ, সর্বোচ্চ আদালতের যুক্তির অভাবে খারিজ মামলাকারীর আবেদন। পেপার ব্যালটে ভোট হলে উল্টে যাবে ফলাফল। মহারাষ্ট্রে ভোট বিপর্যয়, আজব যুক্তি উদ্ভব শিবিরের নেতা সঞ্জয় রাউতের। ভোটে পরাজয়ের জন্য দোষারোপ DY চন্দ্রচূড়কে। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি কিভাবে দায়ী, ব্যাখ্যা দেননি রাউত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষীণ শিন্ডের। এবার ছেলের জন্য তদবির শুরু একনাথের। সাংসদের ছেলেকে উপমুখ্যমন্ত্রী পদে চান শিন্ডে। রেসে অনেক এগিয়ে ফাড়নবিস। শিন্ডে শিবিরের বিহার মডেলের দাবি অগ্রাহ্য বিজেপির। নীতিশের উদাহরণ সামনে রেখে মুখ্যমন্ত্রীতে দাবি একনাথদের। মহারাষ্ট্রকে বিহারের সঙ্গে মেলাতে নারাজ বিজেপি। হরিয়ানার পর মহারাষ্ট্র ভোটে ভরাডুবি। লোকসভা ভোটের কয়েক মাসের মধ্যে কেন এত খারাপ ফল, কারণ বিশ্লেষণে 29 নভেম্বর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আদানি ইস্যুতে সরকার বিরোধী রণকৌশল নিয়েও আলোচনার সম্ভাবনা, খবর সূত্রের। চণ্ডীগড়ে ক্লাবে বোমা হামলায় হাত বিষ্ণুই গ্যাংয়ের। দাবি গ্যাংস্টার গোল্ডি ব্রারের। ক্লাব কর্তাদের কাছে প্রোটেকশন মানি না পেয়ে হামলা। বোমা ছড়ে বাইক আরোহী দুষ্কৃতী, খবর পুলিশ সূত্রে। ডিজিটাল গ্রেপ্তারির ফাঁদে মুম্বাইয়ের বৃদ্ধা। 6টি অ্যাকাউন্ট থেকে গায়েব 3.5 কোটি টাকা। ফের প্রতারকদের টার্গেটে একাকী বৃদ্ধা। তদন্তে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 8টা। শুরুতেই যে খবরে নজর রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মালদা। এবার রতুয়ায় দুপক্ষের সংঘর্ষে তুলকালাম। দেখুন সেই ছবি। বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এখনো পর্যন্ত আহত অন্তত 10। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুব্রতোষ রয়েছেন মালদা থেকে। সুব্রতোষ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, 32 শতক জমি রতুয়া থানার কমলপুর গ্রামে, এবং এই কাহালা গ্রাম পঞ্চায়েতের এই কমলপুর গ্রামের 32 শতক জমি নিয়ে ওখানে দুই পক্ষের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। বিষয়টা বিচারাধীন রয়েছে আদালতের, এবং এরই মধ্যে মাঝে মধ্যেই তাদের মধ্যে বিবাদ বাধে। এবার যেটা গতকালকে যা হয়েছে, যে বিকেল থেকে প্রচন্ড রকম ভাবে তাদের বিবাদ শুরু হয়। বিশেষ করে দুই পক্ষের মধ্যে যারা রয়েছে, একদিকে রয়েছে সমর সিং, দুই মহলদার পরিবার এবং আরো অনেকে। এই 32 শতক জমির দখল কে নেবে, সেটাই মূলত হচ্ছে কারণ। এবং দুই পক্ষ একটা জমি বিবাদকে কেন্দ্র করে যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। হ্যাঁ, একদমই তাই। কারণ গতকালকেই এই ধরনের ঘটনা, এই রণক্ষেত্র তৈরি হওয়া, প্রকাশ্যে হামলা চালানো ঘটনা মালদাতে ঘটেছে। তারপরে এই রকম ঘটনা। তো মুশকিলটা হচ্ছে যে এখানে পুলিশ পৌঁছে এসে পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু ততক্ষণে যা অবস্থা তৈরি হয়েছে সেটা খুব উদ্বেগের। তো সেক্ষেত্রে পুলিশ আরো আগে কেন আসে না, কেন ওখানে গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয় না, এই প্রশ্নগুলো যেমন উঠেছে, তেমনি একই সাথে এইরকম ভাবে খোলা অস্ত্র নিয়ে তারা সামনে চলে আসছে এবং একে অপরের উপরে হামলা চালাচ্ছে। যা চলছে মাঠের মধ্যে যেন যুদ্ধ হচ্ছে। এই ঘটনা বারবার কতবার হতে পারে, কেমন বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির উপর। পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। দেখি বাড়ির পেছনে আমার দাদারা ওই জমি বিবাদে বারণ করছে উনাদের কি বেরহা সরাবা না। ওরা জোর করে এসে বাড়ির বেরহা সরিয়ে দিয়ে লাঠি
ইট পাথর, হাতে ধারদার অস্ত্র, হাসুয়া, বল্লম, ফোরসা, এগুলো সব নিয়ে ওরা আক্রান্তভাবে মারার চেষ্টা। সুরেন মাহালার রাজকুমাররা ওরা সম্পূর্ণ নিজের থেকে আগুন লাগিয়ে আর আমাদের উপরে দোষারোপ চাপাচ্ছে যে 28 তারিখে যেটা কেসের হিয়ারিং আছে সেটাতে যেন আমরা না যেতে পারি, এটাকে আটকানোর জন্য ওরা বহুত রকম প্ল্যান করে আমাদের উপরে প্রচণ্ড রকমের আঘাত চালিয়েছে। নজর রাখবো পরের খবরে। শাসক দলের গোষ্ঠীর সংঘর্ষে গলসিতে জ্বলল আগুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দলেরই জেলা সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে। পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম মোর্তাজা ওরফে লালনের অভিযোগ, জাকির হোসেনের এক অনুগামী বিনা অনুমতিতে পঞ্চায়েতের গাছ কেটে নেয়। গাছ কাটার প্রতিবাদ জানানো হয় এবং পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তরে অভিযোগও জানানো হয়। অভিযোগ জানানো হয় জাকির হোসেনের অনুগামীরা পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছে অভিযোগ এমনটাই, যদিও অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গলসি 1 নম্বর প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন। তার পাল্টা অভিযোগ কোনো গাছ কাটা হয়নি। অভিযুক্ত ভেঙে পড়া কিছু গাছের ডাল নিয়ে যাওয়ায় তাকে মারধর করে গোলাম মোর্তাজার লোকজন। তার লোকজন কোথাও আগুন লাগায়নি বলে দাবি জাকির হোসেনের। নজর রাখবো পরের খবরে। পারিবারিক বিবাদে উত্তপ্ত ক্যানিং, দুই পরিবারের মারামারিতে জখম অন্তত 10। গতকাল ক্যানিং এর গোপালপুর পঞ্চায়েতের দক্ষিণ পাঙ্গাসখালী গ্রামে উত্তেজনা। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল দুই পরিবারের, জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। এবার নতুন মিটার বসানো নিয়ে শুরু হয় গন্ডগোল। লাঠি রড নিয়ে একে অপরের উপর চড়া হয় দুই পক্ষই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অভিজ্ঞান। অভিজ্ঞান, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশের কি পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে? জানিয়ে রাখি যে গন্ডগোলের যেটা সূত্রপাত সেটা হচ্ছে নতুন মিটার, বিদ্যুতের মিটার বসানো নিয়ে, এবং এই গন্ডগোলটা হয়েছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাঙ্গাসখালী গ্রামে, এবং এখানে দুই পরিবারের মধ্যে এই নতুন মিটার কোথায় বসানো হবে সেটা নিয়ে বিবাদ, এবং সেই বিবাদকে কেন্দ্র করে ব্যাপক মারামারি হয় এবং সেই ঘটনায় 10 জন আহত হয়েছে এবং তাদেরকে রাতেই চিকিৎসার জন্য আহত 10 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং দুই পক্ষই অর্থাৎ দুই পরিবার দুজনই কিন্তু তারা কিন্তু উভয় একে অপরের বিরুদ্ধে তারা মারধরের তারা অভিযোগ দায়ের করেছে এবং ইতিমধ্যেই এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। যে কাজ লাগা দিয়েছে তার বললো তুমি লাগাল না, তোমার পিটবো ধরে। রেল অফিসার যে কাজ দিয়ে বললো যে দাঁড়া ঠিক আছে তোমার ঠিক করে নাও, নিলে আমরা এসে পয়সা দেওয়া না। ওরা বলছে না এখান থেকে মিটার দেওয়া যাবে না, গাড়ি রাখতে দেবো না, তোরা ইয়ে কর তা কর। এবার সে বলে খুব উল্টোপাল্টা মানে খুব মারধর করেছে সবাই মিলে। 4 জন, আর এই 4 জন ছিলাম, কথা কাটাকাটি হতে হতেই আমাদের মারধর করেছে। এই দেখুন আমাদের সব ছিঁড়ে মিলে সব খারাপ করেছে। আবাসের তালিকায় নাম তৃণমূল ব্লক সভাপতির, অথচ লিস্টে নাম নেই যোগ্যদের, এমনটাই অভিযোগ গোঘাটে। এলাকায় গিয়ে দেখা গেল কারোর মাটির বাড়ি, কেউ আবার বাস করছেন ত্রিপল দিয়ে ঘেরা ঘরে। অভিযোগ বারবার আবেদন জানালেও মেলেনি সরকারি ঘর। ব্লক সভাপতির নাম কি করে উঠল লিস্টে, প্রশ্ন তুলছেন বঞ্চিতরা। এদিকে তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরার দাবি 2018 সালে তিনি ব্লক সভাপতি ছিলেন না, তখন সার্ভেতে নাম ওঠে। বিষয়টা সামনে আসতেই দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছে বিরোধী বিজেপি। রাজ্য সরকার যখন নতুন করে সার্ভে করে তখন তো ব্লক সভাপতি, তখন থেকে ব্লক সভাপতি বা ব্লকের একটা নেতৃত্ব স্থানীয় সেই জায়গায় ওকে তো আগেই নামটা বাদ দেওয়া উচিত ছিল। যেদিন সার্ভে এসেছেন সঙ্গে সঙ্গে আমি বাতিল করেছি। দেখুন, প্রশাসনের একটা তো প্রসেস আছে, যখন প্রসেস শুরু হয়েছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি এবং আমি বাতিল করেছি। লিস্টের নাম বলতে হয়তো ওই কাগজটা দিয়েছে, বা ওই কাগজটা আমাকে আধার কার্ড আরে সবকিছু নিয়ে গেল, আর ওই কাগজটা দিয়ে বলে গেল যে তোমার চিন্তা নাই, তোমার টাকা ঢুকে যাবে, পয়সা ব্যাংকের নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার সব নিয়ে গেছে। মুখ্য মানুষ জানি না সেরকম যে কি হবে না হবে। এবার আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝেছি। বাড়ি পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছে না, যারা পাওয়ার উপযুক্ত নয় তাদের বাড়ি একবারের জায়গায় দুবার আসছে, তাদেরই সবকিছু হচ্ছে। একটা তিরপলের জন্য আবেদন করলে কুকুরের মতো ছুটাচ্ছে, দরখাস্তটা নিয়ে পাকিয়ে টেবিলের তলা দিয়ে ছুড়ে দিচ্ছে।
কোথায় পাবো, এইসব নানা রকম বিভিন্ন রকম কথা বলছে। বাড়ির অবস্থা, বাড়ি ভেঙে পড়ে গেছে, ওই তিরপল খাটিয়ে রয়েছে, বাইরে রান্না করছে। আর পঞ্চায়েত থেকে কোনো খোঁজ খবরও নাই। যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে, কিন্তু কিছু এখন পর্যন্ত পাইনি। না, লিস্টে নাম বেরিয়েছে বলে এসছে, কিন্তু কই বেরোয়নি, এখন পর্যন্ত বাড়ি দেয়নি। যারা সার্ভে করতে গিয়েছিল বিডিও টিম, কিন্তু সার্ভের সঙ্গে কোনো দলীয় টিম অবশ্য কারো ঘুরতে দেয়নি। ওরা নিজেরা সার্ভে করেছে, সেটা কিভাবে কি করেছে না করেছে, ঘরটা বেরিয়েছে, আমরা লিস্টে দেখেছি আছে। সাধারণ মানুষ তারা বঞ্চিত। আমরা চাই যাতে ন্যায্য সাধারণ মানুষ তাদের ন্যায্য প্রাপ্য বা ঘর পাক। যারা একদম নিম্ন স্তরের মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিতরা সঠিকভাবে যাতে বিলি বন্টন করতে পারে বা সেটাকে প্রশাসনিকভাবে নজর দেয়, সেই নজরের দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনারা আজকে বলছেন 2018 সালে তালিকার নাম বেরিয়েছে। 2018 সালে তখন কি পশ্চিমবাংলার সব মানুষের বাড়িগুলো কি বড় লোক ছিল না? তাদের মাথাতে সব ছাদ ছিল, আজকে সব ছাদগুলো সব এই ঝড়েতে ভেঙে চলে গেছে। এরকম কিছু ছিল কি? পুরোটাই নাটক। তৃণমূল মানেই সেই নাটকীয় দল, একটাই দল, তৃণমূলের নাটকীয় দল। গোঘাট গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া সংসদের উইটিকাড়ি এই গ্রাম। দেবী ঘোষ রান্না করছেন, বাড়ি ছিল, বাড়ি পড়ে গিয়েছে। বাড়ির নতুন লিস্টে কিন্তু আবাস যোজনার নাম ওঠেনি। এখানে নাম উঠেছে কার না, এই সংসদেরই বাসিন্দা তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা, তার কিন্তু নাম উঠে গেছে, তার পাকার বাড়ি। কিন্তু এই ত্রিপলের নিচে দেবী ঘোষ কোনো ক্রমে রান্না করছে, আর এইখানেই তার ঠাঁই। আবাস যোজনায় কিন্তু এখনো নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শাসক দলের ব্লক সভাপতি, তার নাম উঠে গেছে আবাস যোজনায়, অথচ এই সমস্ত মানুষজন যারা তাদের সমর্থক তাদের নাম ওঠেনি। আর এই নিয়ে শাসক দলের ভেতরেই তোলপাড়। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আবাসের তালিকা থেকে শুরু করে 100 দিনের টাকায় দুর্নীতির বিস্তর অভিযোগ। বঞ্চনার শিকার হিঙ্গলগঞ্জের রূপমারি এলাকার একাধিক পরিবার। এমনকি সেখানে রাস্তা তৈরির বোর্ড ঝুললেও পাকা রাস্তার নামগন্ধই নেই। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, 100 দিনের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। জোড়া প্রতারণায় অথই জলে হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েত এলাকার 3 হতদরিদ্র পরিবার। এই যে ঘরগুলো দেখছেন, মাটি দরমার ভাঙা দেওয়াল, কোনো রকমের ত্রিপল দিয়ে ঘেরা। এখানেই দিন গুজরান মাধবী, সরস্বতী, দীপঙ্কর মণ্ডলদের। তাদের অভিযোগ, এর আগে আবাস তালিকায় নাম থাকলেও তা বাদ চলে গেছে। ঘর নামে এসেছিল, কিন্তু আমি ঘর পাইনি। অন্য লোকে আমার ঘরের আইডি নিয়ে ঘর তুলে নিয়েছে, এখন ঘর পাচ্ছি না। শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ, 100 দিনের কাজ করেছিলেন সেই টাকাও ভোগ করছে অন্যজন। নাম ছিল, নাম কাটা গেছে, আমাদের জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে, আর এখন নাম নেই। এখন আমার ঘরের অবস্থা এইরকম। হ্যাঁ, ঘরের উপরে টিন একেবারে মরচে ধরে গেছে, আর পেছনটা পড়ে গেছে। নেপথ্যে রয়েছে পার্টিগত ষড়যন্ত্র, বলছেন বঞ্চিতরাই। আগের বারেও এসেছিল নাম, সেই নামটা কেটে দিয়েছে। সার্ভে করতে এসেছিল, এসে পার্টি থেকে কি ষড়যন্ত্র করলো জানি না, কেটে দিয়েছে। তৃণমূল পরিচালিত রূপমারি পঞ্চায়েতের উপপ্রধানের অবশ্য দাবি, এর নেপথ্যে কোনো চালাকি থাকতে পারে। এবারে পাওয়ার যোগ্য, অথচ তাদের ক্লিকবাজি করে নামগুলো কাটা হয়েছিল সেই সময়। আমারও এক বক্তব্য, আমরা কিন্তু ডাইরেক্ট সমস্ত আধিকারিককে বলে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রী যেখানে একটা মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, সুতরাং খুব খুব অসুবিধা না হলে কোনো ঘর কাটার দরকার নেই। হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের দুর্নীতির লিস্ট বেশ লম্বা। সেখানে রাস্তা তৈরিতেও দুর্নীতির অভিযোগ। ঘটা করে লাগানো হয়েছে বোর্ড, অথচ রাস্তা তৈরির চিহ্ন নেই। জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এলাকায় লাগানো হয়েছে রাস্তা চাই পোস্টার। পঞ্চায়েত থেকে এসে নেম্বার থেকে এসে একটা বোর্ড মেরে চলে গেছে, ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা, কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি। 3.5 লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে। আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায়। আর এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, যদিও তৃণমূল 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াকেই দায়ী করেছে।
এই যে দুর্নীতি হয়েছে, কাজ না করে টাকা তুলে নেওয়া, ফলক বসিয়েছে অথচ কাজ হয়নি, এই বিষয়গুলো হিঙ্গলগঞ্জ তথা বাংলার মানুষ দেখছে। এর জবাব 2026-এ ভোট বাক্সে দিয়ে সাফ করে দেবে। 100 দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা মানে ওখানেই স্টপ হয়েছে, ওর জন্যে কোনো বিল পে হয়নি। আবাস তালিকা, 100 দিনের টাকা থেকে রাস্তা তৈরিতে দুর্নীতি, ত্রিফলায় বিদ্ধ তৃণমূল পরিচালিত রূপমারি পঞ্চায়েত, তুঙ্গে তরজা। কিন্তু এই গরিব গুর্ব মানুষগুলোর কি হবে? তারা তাদের হক পাবেন কবে? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের 2 ডিরেক্টর। গতকাল বাসুদেব বাগচি এবং অভিক বাগচির বাড়িতে তল্লাশি চালায় ইডি। গতকাল নিউ আলিপুর বেহালার বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার 2 ডিরেক্টর। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো দীপ, ইডি গ্রেফতার করেছে প্রয়াগ গ্রুপ অফ কোম্পানি অর্থাৎ চিটফান্ড সংস্থা প্রয়াগের 2 কর্ণধার তথা ডিরেক্টর বাসুদেব বাগচি এবং অভিক বাগচিকে। সম্পর্কে এরা দুজনেই বাবা এবং ছেলে। তাদেরকে নিউ আলিপুরে যে তাদের বাড়িতে তল্লাশি চলেছিল গতকাল ইডির তরফ থেকে, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এবং মূলত আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকা প্রতারণা, সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে বিশেষ ইডি আদালতে তোলা হবে বাসুদেব বাগচি এবং অভিক বাগচিকে। তুমি জানো এরা দুজন 2 চিটফান্ড সংস্থার কর্ণধার। তাদেরকে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল একই অভিযোগে, অর্থাৎ আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত ছিল। গতকাল ইডি দিল্লি সহ কলকাতার 4 থেকে 5টি জায়গা, তার মধ্যে যেমন বেহালা রয়েছে, তার পাশাপাশি নিউ আলিপুরে তাদের বাড়ি, সেখানে তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কিছু নথি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা যেমন বাজেয়াপ্ত করেছে, একই সঙ্গে আমানতকারীদের প্রতারণা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ইডি মূলত তাদের গ্রেফতার করলো যে সেই টাকা, অর্থাৎ আমানতকারীদের যে টাকা, সেই টাকা নয়শয় করার অভিযোগে এবং সেই টাকা কোথাও পাচার করা হয়েছে কিনা, দেশে পাচার করা হয়েছে কিনা, সেই টাকা কোথাও অন্যত্র বিনিয়োগ করা হয়েছে কিনা, সেই কারণে গ্রেফতার করা হলো। এবং দীর্ঘদিন পর চিটফান্ডে গ্রেফতার, অর্থাৎ এর আগে কিন্তু শেষ আমরা দেখেছি রোজ ভ্যালি, সারদা, সেই সব বিষয়গুলিতে চিটফান্ডে শেষ গ্রেফতার হয়েছিল। তারপর দীর্ঘদিন পর এই 2 চিটফান্ড সংস্থার কর্ণধার গ্রেফতার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ কেন্দ্রীয় এজেন্সির কি কোনো স্ট্র্যাটেজি রয়েছে? মানে সত্যি সত্যি যেমনটা তুমি বললে যে অনেক দিন পর চিটফান্ড কাণ্ডে আবার গ্রেপ্তারি তৎপরতা বাড়ছে কেন্দ্রীয় এজেন্সির, মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোন পথে এগোতে চাইছে? দেখো, এখনই সরাসরি তাদের স্ট্র্যাটেজি বোঝা না গেলেও এই সংস্থার সঙ্গে এর আগে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটা যোগ পাওয়া গিয়েছিল, অর্থাৎ এই 2 বাসুদেব বাগচি এবং অভিক বাগচি 2 ডিরেক্টর, তাদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটা ঘনিষ্ঠতা আগে ছিল। ফলে সেই কারণেই কোনো রাজনৈতিক যেহেতু যোগ রয়েছে, সেই কারণে এবার ইডি কি আবার নতুন করে যে সমস্ত চিটফান্ড সংস্থার সঙ্গে রাজনৈতিক যোগ হচ্ছিল তাদের বিরুদ্ধে সক্রিয় হতে এই গ্রেফতার। একেবারে সুজয়, নজর থাকুক। অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখবো পরের খবরে। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। টেন্ডারের নামে 1,60,00,000 টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার বিজেপি নেতা। অভিযোগ, আসামে প্রায় 40 কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ নায়েক। নথি জাল করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ নবারুণের বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে দাবি বিজেপি নেতার। বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত, খোঁচা তৃণমূলের। না জেনে না শুনে একটা ফালতু এফআইআর লিখেছে, তার জন্য সেকেন্ড পেজে খবর করা হচ্ছে বিজেপির রাজ্য নেতা পলাতক, আরো চাপে পড়লেন। তো যদি প্রথমটাই প্রমাণ হয় যে ফেক 24 তারিখ, তারপরের জিনিস আর কি থাকে?